হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল। দেখো, এই সেশনটির মধ্য দিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 শতকরা চ্যাপ্টারটির তৃতীয় নম্বর ক্লাস। এর আগে আমরা পার্সেন্টেজের লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2 আগেই আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই সেগুলো দেখো, নইলে কিন্তু এই তৃতীয় নম্বর ক্লাসে এসে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল যে লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2 অবশ্যই কমপ্লিট করো। দেন তারপর এটা আমাদের ক্লাস নাম্বার 3, এই ক্লাস নাম্বার 3 তারপর তোমরা দেখবে। তো চলো, এই ক্লাস নাম্বার 3তে আমরা পার্সেন্টেজের জিস্ট অর্থাৎ কী ধরনের প্রশ্ন আসে, কার বেসিসে কী ধরনের ক্যালকুলেশন আমাদের প্রয়োজন সেটা বুঝবো। তারপর ক্লাস নাম্বার 4 অর্থাৎ লেকচার নাম্বার 4 থেকে আমরা আলোচনা করব আমাদের যে অনুশীলনীগুলো রয়েছে আমাদের বইয়ের মধ্যে, সেই বইয়ের 1-2 করে করে যেমনভাবে হয় সেই কোশ্চেন্সগুলো আলোচনা করব। কিন্তু অবশ্যই লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2 এবং লেকচার নাম্বার এই যে 3 অবশ্যই দেখা দরকার। তারপরে তুমি অনুশীলনীর মধ্যে যেও, নইলে কিন্তু তুমি অঙ্ক হয়তো ওই একটা দুটো তিনটা চারটা যেভাবে আছে তুমি পেরে যাবে, কিন্তু তুমি অ্যাপ্লিকেশন কখনোই শতকরা চ্যাপ্টারের করতে পারবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। আচ্ছা, প্রথম কথা, আমরা এই ক্লাসের মধ্যে 1 নাম্বার জিনিস যেটা জানবো সেটা হচ্ছে কি জানো তো, এর কনসেপ্ট। এর কনসেপ্ট এর কনসেপ্ট মানে দেখো কি ধরনের প্রশ্ন আসে আমি বলেছি। এর কনসেপ্ট মানে তোমরা ছোটোবেলায় যখন 5, 6, 7-এ ছিলে, এই এর জিনিসটা বড়ই ইউজ হয়। এর মানে কিন্তু আমি বলে দিচ্ছি, এর মানে হচ্ছে গুণিত, মানে মাল্টিপ্লিকেশন যাকে বলা হয়। মানে এই ছোট যে জিনিসটা রয়েছে, এর কথাটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের মধ্যে। কারণ কি, এর তোমাকে কি ধরনের প্রশ্ন আসবে, একটা আয়তক্ষেত্র ছিল, একটা বর্গক্ষেত্র ছিল, তার কি হলো, ওই বর্গক্ষেত্রে 10% বাড়ানো হলো, চিনির দাম 10% বাড়ানো হলো, বা আমি বললাম রামের চেয়ে সুনিতা এত বছরের বড়, কথার কথা, ঠিক আছে, কথার কথা। তো তুমি একটা কথা বলো, আমি বললাম এইখানে একটা বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে, তারপর এটা যত ছিল তার থেকে এটা কি করা হলো না 10% বাড়ানো হলো, এর 10%। কথাটা বুঝতে পারছো কীভাবে ইউজ হয়? আমি যেভাবে বলছি সেভাবে বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইছি যে 10% বাড়ানো হলো, 20% বাড়ানো হলো, যেটাই হোক না কেন তোমার এটা বোঝা উচিত যে এর কথাটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তো আমি এখানে জাস্ট এক্সাম্পল আকারে তোমাকে দিতে চলেছি যে প্রথম কথা, এর যে জিনিসটা কিভাবে কাজ করে। এর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণিত। তোমরা আশা করি সকলে 5, 6, 7, 8 তোমরা 8-এ পড়ছো, ঠিক আছে, কিন্তু ছোটোবেলা থেকে এর জিনিসটা মানে গুণিত, এটা তোমরা সকলেই জানো। তো এই পার্সেন্টেজের মধ্যে এর কথাটার ব্যবহার যে ব্যাপারটা আমরা সম্পূর্ণ জানবো। ওকে, তো ফার্স্ট জিনিস ধরো আমি বললাম যে একটা সংখ্যা আছে 80, 80 এর, তুমি দেখো জাস্ট অ্যাপ্লিকেশনগুলো, 80 এর 30%, 80 এর 30% মানে কি গো? তাহলে আমি বলবো 80 এর মানে গুণিত 30%। পার্সেন্টেজ যদি আমি তুলে দিই তাহলে নিচে কত আসে, 180। এটা আমরা ক্লাস নাম্বার 1-এ আগেই আলোচনা করেছি, অবশ্যই দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে 80 টাকা ছিল, তার মধ্যে তুমি তোমার বোনকে বা ভাইকে বা তুমি তোমার প্রতিবেশী বন্ধুকে কাউকে তুমি 30% টাকা দিয়ে দাও। ধরো তোমার বাবা বা মা তোমাকে 80 টাকা দিয়েছে, তোমাকে তোমার বাবা বা মা বলল যে তোমার বোনকে 30% টাকা তুমি দেবে। তার মানে বলে তো দেয়নি যে কত টাকা দিবে, বলেছে 30%। তোমাকে বুঝে নিতে হবে যে 30% যে দেবো কত টাকা দেবো। অর্থাৎ বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যে 30% টাকা তোর বোনকে দিবি, বাকিটা তুই নিবি। কথাটা বুঝতে পারছো? তাহলে অ্যাপ্লিকেশনগুলো শুধু দেখো, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি যদি না জানো, অঙ্ক করা তো দূরের কথা, অঙ্ক হয়তো তুমি টিউশন টিচারের কাছে করে নেবে, 1-2 করে মুখস্থর মতন হয়ে যাবে, তোমরা ছোট আসো, কিন্তু কখনোই শিখবে না যে পার্সেন্টেজের ইউজ কোথায়। ওকে, তো চলো আমরা দেখি। তার মানে আমরা বুঝলাম 0 0 কাটা হয়, 0 0 কাটা হয়, আর 8 আর 3 রয়েছে, মানে 3 8 কত হয় গো আমাদের 24 হয়। তাহলে বুঝতে পারছো এই এর যে কথাটা রইল তার অ্যাপ্লিকেশনটা কি। 2 নাম্বার জিনিস আমরা সেম উদাহরণ নিব, নেব কি 80% এর 30। এটাও তুমি যদি বলো পার্সেন্টেজ যার গায়ে থাক না কেন, দেখো আগেরটায় 30-এর গায়ে ছিল পার্সেন্টেজ,
এখন আমি দিলাম 80 এর গায়ে, ঠিক আছে। তো তাহলে আমি 80 লিখবো, পার্সেন্টেজ যদি তুলে দিই নিচে 100 আনবো, আর এর মানে তো গুণিত 30 আনবো। চলো কাটো, 0 0 কাটো, 0 0 কাটো, কত হচ্ছে দেখো, উপরে 8 আর এই পাশে 3, নিচে 1 রয়েছে, একের কোনো দাম এখানে থাকছে না, 3 আর 24। দেখো একই উত্তর আসছে, জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা শেখাচ্ছি তোমাকে যে কি হচ্ছে। দেখো পার্সেন্টেজ যার গায়ে থাক না কেন, তোমার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সেটা কিন্তু সেই একই হচ্ছে। তার মানে এই এর কথাটার যে আমাদের অ্যাপ্লিকেশন, সেটা আমি তোমাকে এই পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে বোঝাচ্ছি। থার্ড আমি যদি বলি, তুমি ভালো করে লক্ষ্য করো যে 80 ইন্টু 30, আমি যদি বাইরে পার্সেন্টেজটা লাগাই, তুমি দেখো কী হবে, তাহলে আমরা 80 ইন্টু 30 করবো, ওকে। আর এইটা পার্সেন্টেজ রয়েছে, এটা আমি যদি তুলে দিই অল ওভার, তাহলে আমার নিচে 100 আনতেই হবে। তাহলে ওপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কাটা যাবে, 8 আর 3 রইল, তার মানে আমার 24 আমার অ্যান্সার হচ্ছে। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো কি হচ্ছে, এখানেও 24 অ্যান্সার এসছে, এখানেও 24 অ্যান্সার এসছে, এখানেও 24 অ্যান্সার এসছে। ডিফারেন্সটুকু কি হলো যে এখানে 80 এর 30% করেছিলাম, 30-এর গায়ে পার্সেন্টেজটা লিখেছিলাম, এখানে আমি 80 এর গায়ে পার্সেন্টেজটা লিখেছিলাম, আর এখানে 80 বা 30-এর কারো উপরই পার্সেন্টেজ নেই, সেটা সম্পূর্ণ বাইরে রয়েছে, তাও কিন্তু অ্যান্সারটা সেম এসছে। মানে কথার কথা আমি যেটুকু বলতে চাইছি, 80 এর 30%, 80% এর 30, আর 80 ইন্টু 30 তারপর পার্সেন্টেজ যদি লাগাই, তিনটে জিনিস যে আলাদা সেটা কিন্তু নয়, এই তিনটে জিনিস একই জিনিস। আশা করি বুঝতে পেরেছো যে এর কনসেপ্টের কি অ্যাপ্লিকেশন শতকরা চ্যাপ্টারের মধ্যে। খুব ভালো করে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এগুলো যখন তোমরা আরও এখন 8-এ আছো, যখন 9, 10, 11, 12 বিভিন্ন জায়গায় ম্যাথস নিয়ে তোমরা আলোচনায় থাকবে, ম্যাথসের আন্ডারে থাকবে, বা কম্পিটিটিভ লাইনেও যদি তোমরা যেতে চাও, তখন কিন্তু তোমাদের এগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। তো আশা করি 1 নাম্বার যে কনসেপ্ট, এর কনসেপ্ট সেটা বোঝা গেছে। চলো নেক্সট দেখা যায়, এবার আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। দেখো 2 নাম্বার কনসেপ্ট কি রয়েছে, ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস মানে হচ্ছে কি জানো তো, তোমার কাছে যে টাকাটা আছে সেটার পরিবর্তন নয়। পরিবর্তন নয় মানে আমি এটা বলতে চাইছি, তোমার বাবা বা মা তোমাকে হয়তো বাজার করার জন্য প্রতি সপ্তাহে বা প্রতিদিন একটা টাকা দেয়, সেই টাকাটা কিন্তু একই থাকে। মানে আমি বললাম, তোমার যদি বাবা বা মা তোমাকে প্রতি সপ্তাহে ধরো 500 টাকা দেয়, কিসের জন্য তোমাকে দেয়, দায়িত্ব যে তুমি প্রতি সপ্তাহে তোমার বাজার করার যে খরচ, মানে আমি বলছি হয়তো তোমাকে বাড়ির জন্য বলে তুমি বাজার করে নিয়ে আসবে, হয়তো তুমি বাজারে যাও, তোমার বাবা মা তোমাকে বলে যে তোমার কাছে টাকাটা 500 টাকাই, এবার তুমি বাজার করে নিয়ে আসবে। ধরো বলে যে চাল কিংবা চিনি কিংবা যে কোনো কিছু কেনার জন্য বলে, যে এই টাকাটা যেটাই হোক, চাল হোক চিনি হোক, তুমি নিয়ে আসবে। এবার 500 টাকা তোমার কাছে ফিক্স, মানে এর থেকে তোমাকে 1 টাকা বেশিও দেয় না বা 1 টাকা কমও দেয় না। এইবার তুমি ভালো করে বোঝো, এর অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে রয়েছে বইয়ে। আমি বোঝাতে চাইছি এখানে তোমাকে শতকরা চ্যাপ্টারের যে জিসটা, কি ধরনের প্রশ্ন তোমার হাতের কাছে আসবে আর কি করে তাদেরকে তুমি হ্যান্ডেল করবে সেটা। তো ধরো তোমার কাছে টাকাটা ফিক্সড 500 টাকা, এর থেকে তোমাকে 1 টাকা বেশিও দেয় না, 1 টাকা কমও দেয় না, তার মানে এই টাকাটার মধ্যেই তোমাকে বাজারটা করতে হবে। কথার কথা আমি বললাম, তুমি চাল কিনতে যাবে, এবারে 500 টাকায় তুমি চাল কিনবে, যে পরিমাণ হবে সেটাই তুমি কিনবে। তোমাকে দোকানদার বলল যে বাবু 25 টাকা করে পার কেজি, 1 কেজি যে চাল তার দাম হচ্ছে 25 টাকা। তাহলে সবাই মিলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি কত কেজি পাবো। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, 500 টাকা আমার কাছে রয়েছে, আর আমি যদি 25 টাকা কেজি ধরে আমাকে বলে, ধরো 500 টাকা আমার কাছে রয়েছে, আর 25 টাকা ধরে আমার চাল, 1 কেজি চালের দাম 25 টাকা, তাহলে আমি কত কেজি পাবো, 5 5 হয় 25, আর 5 10 হয় 50, 100। তাই বোঝা গেল। এবার 5 20 হয় 100, কাটাকাটি আমি যদি করি, বা 25 দিয়ে যদি তুমি 500কে ভাগ করতেই 20 পেতে, কথাটা বুঝতে পারছো। তাহলে আমি বলতে চাইছি, যদি 500 টাকা তোমার কাছে থাকে, দোকানদার যদি তোমাকে বলে যে 25 টাকা করে চাল,
কেজি, পার কেজি 25 টাকা। তুমি ক কেজি পাবে? 20 কেজি। কাটাকাটিটা যদি না বুঝতে পারো অবশ্যই 25 দিয়ে 500কে ভাগ করে নিও, দেখবে 20 আসবে, তাহলে তুমি 20 কেজি চাল পাবে। সমঝে? 20 কেজি চাল পাবে। হঠাৎ করে যদি এই 500 টাকা তোমার কাছে আছে, এটাই তোমার কাছে ফিক্স, তোমার বাবা বা মা তোমাকে 500 টাকাই প্রতিবার দেয়, আর ধরো তোমার কাছে 25 টাকা করে দোকানদার তোমাকে বললো যে চালের বর্তমানে কেজি হচ্ছে 25 টাকা, তাহলে তুমি তখন 20 কেজি চাল পাচ্ছ ওই 500 টাকার মধ্যেই। এইবার হঠাৎ করে দেখো জিনিসের দাম বাড়তেও পারে, কমতেও পারে। বেশিরভাগ সময় আমরা দেখি বাজার যে আমাদের থাকে, বাজারের যে রেট, সেটা বেশিরভাগ সময় আমরা দেখি বৃদ্ধি পাই। তো আমরা সেই বৃদ্ধি, আমরা যে বেড়ে যাওয়া ব্যাপারটা, সেটাই আমরা আলোচনা করি। তো ধরো 30 টাকা করে এখন বর্তমানে চালের দাম, পার কেজি 30 টাকা। এখন কি তুমি আর 20 কেজি চাল পাবে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। একটা কথা সবসময় মাথায় রাখবে, ধরো তোমার কাছে টাকা ফিক্সড, টাকাটা তোমার ফিক্সড, মানে তোমার কাছে পকেটে 500 টাকাই আছে, ওটার মধ্যে তোমাকে চাল বা চিনি যাই হোক না কেন তোমাকে কিনতে হবে। তোমার কাছে 500 টাকা যদি ফিক্সড থাকে, বা যে কোনো টাকা, তোমার বাবা মা দাদা দিদি যেই হোক না কেন তোমাকে একটা টাকা দেয়, 500 টাকাটা দেয়, এবার তুমি ওই টাকাটা দিয়ে চাল কিনবে। এবার 500 টাকার মধ্যেই তোমাকে চাল কিনতে হবে, তার তো বেশি কিনতে পারবে না, কারণ তোমার কাছে 500 টাকাটিই মাত্র পড়ে আছে। তাহলে এইবার বাজারে গিয়ে তুমি দেখলে যে দোকানদার বলছে যে 25 টাকা করে কেজি চালের দাম, তখন তুমি দেখলে ইস আমার কাছে তো 500 টাকাই রয়েছে, তো 500 টাকা রয়েছে মানে 25 টাকা করে যদি কেজি হয় চালের দাম, তখন তুমি দেখছো আমি 20 কেজি পাচ্ছি, অবশ্যই 20 কেজি পাবে। এইবার হঠাৎ করে চালের দামটা বৃদ্ধি পেয়ে গেছে, কত হয়েছে? 30 টাকা। 25 টাকা ছিল, 30 টাকা হয়ে গেছে। এখন কি তুমি আমাকে এটা বলো যে আগের মতো 20 কেজি পাবে? পাবে না। তুমি কত কেজি পাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের হোম ট্যাক্স রইল, হোম ট্যাক্স রইল। ওকে, কত কেজি পাবে হোম ট্যাক্স রইল। মানে আমি এখানে এটাই বোঝাতে চাইছি, কোনো জিনিসের দাম যদি বৃদ্ধি পায় তখন তুমি পরিমাণগত দিক থেকে সেই জিনিসটা কম পাবে, আর যদি কোনো জিনিসের দামটা হ্রাস পায় মানে কম হয়, তখন তুমি জিনিসটা বেশি পাবে, কারণ তোমার কাছে টাকাটা ফিক্সড। ধরো তোমার কাছে টাকা 500 টাকা, তোমার চালের দাম ছিল 25 টাকা করে কেজি, তখন তুমি 20 কেজি পাচ্ছিলে চাল, আর ওই টাকাটা তোমার কাছে 500 টাকাই রয়েছে, কিন্তু দামটা জিনিসের বেড়ে গেছে। তোমাকে তো তোমার বাবা মা বা তোমার বাজার করার জন্য যে পকেট মানিটা, সেটা তোমার 500 টাকাই আছে, ফিক্স প্রাইস। এরকম অঙ্ক কিন্তু তোমাদের থাকে, চিনির দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল, ডিমের দাম বেড়ে গেল, তাহলে কি হবে? খরচটা অপরিবর্তিত রাখার জন্য কি করতে হবে? তো সে ধরনের অঙ্ক আসে। কিভাবে অঙ্ক করবে সেটা আমরা অনুশীলনী ধরে করব, আমরা অঙ্ক তখনের ব্যাপার, কিন্তু কনসেপ্টটা আমি বোঝাতে এসেছি এই 3য় নম্বর ক্লাসে, যে কি হবে, হবেটা এটাই। এই কনসেপ্টে আমরা এটাই বোঝাতে আমি চাইছি তোমাদের, যে টাকা যদি সেম থাকে, ধরো তুমি বাজারে গেছো, যদি কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় তখন অবভিয়াসলি তুমি সাধারণভাবে বোঝো, তুমি কিন্তু দাম বাড়লে জিনিসটা তুমি কম পাবে, কারণ তোমার কাছে টাকাটা ফিক্সড। এইবারে ধরো তুমি কি হলো, যদি কমে যায় দামটা তখন তুমি পরিমাণে বেশি পাবে, কিন্তু টাকাটা তোমার কাছে ফিক্সড। তার মানে কি, টাকা ফিক্সড মানে তোমার দাম যদি বাড়ে তুমি কি পাবে? জিনিসটা কম পাবে, আর দাম যদি কমে জিনিসটা বেশি হবে ওই টাকার মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। আর এটা সকলেই কমেন্ট বক্সে জানাবে যে 500 টাকা আমার কাছে আছে, যখন আমার 25 টাকা করে কিলো ছিল চাল, তখন আমি 20 কেজি পাচ্ছিলাম, এইবার দামটা হঠাৎ করে 30 টাকা হয়েছে পার কেজিতে, তাহলে আমরা ওই 500 টাকার মধ্যে কত কেজি চাল পাবো? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর চলো আমরা 3য় নাম্বার কনসেপ্টে এগিয়ে যাই। চলো এইবার আমরা দেখি 3 নাম্বার কনসেপ্ট কি রয়েছে। 3 নাম্বার কনসেপ্ট এটাই, বৃদ্ধি বা হ্রাস। এই 3 নাম্বার কনসেপ্টে বৃদ্ধি বা হ্রাস রয়েছে, এটার আমরা অ্যাপ্লিকেশনটা বুঝবো, কনসেপ্টটা বুঝবো। দেখো, ধরো তোমার কাছে আমি বললাম যে 100 টাকা ছিল, কথার কথা তোমার কাছে 100 টাকা ছিল, তাতে 20% বাড়ানো হলো, 20% বাড়ানো হলো। বুঝবে ভালো করে কি বলতে চাইছি। 100 ছিল, 20% দাম বাড়ানো হলো। ধরো কোনো জামা কাপড়ের দোকানে, ধরো বাজারের কোনো দোকানে কি হচ্ছে, 100 টাকা ছিল কোনো জিনিসের একটা দাম, ধরো একটা জামার দাম বা একটা শাড়ির দাম 100 টাকা ছিল,
তাতে 20% বেড়েছে, তাহলে নিশ্চয়ই এখানে দামটা নিশ্চয়ই আর 100 কি থাকবে, কিছু বেড়েছে মানে কিছু এখানে হবে। নেক্সট আবার যদি এখান থেকে কিছু বাড়ানো হয়, ধরো বললাম যে 30% বাড়ানো হলো, তারপর নিশ্চয়ই ওই 100 আর থাকবে না, আগের মতন কিছু একটা নতুন ভ্যালু হবে। আশা করি বুঝতে পারছো আমি কথাটা কি বলছি। 100 টাকা কোনো জিনিসের দাম ছিল, তার উপর 20% বাড়ানো হয়েছে, ধরো দাম বেড়ে গেছে, তখন নতুন ভ্যালু কিছু হবে। আবার ধরো তারপর 30% বেড়েছে, তাহলে নতুন কিছু একটা ভ্যালু হবে। মানে আমি বোঝাতে চাইছি এইগুলো তোমাদের অঙ্কের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন আকারে হবে। আমি কথার কথা তোমাকে এক্সাম্পল আকারে বলছি। ধরো একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র, যে কোনো কিছু বা কোনো জিনিসের আমি যদি কথা বলি, একটা আয়তক্ষেত্রের যদি কথা বলি, ধরো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ধরো ছিল হচ্ছে 100, তার একটা ধরো বললাম একটা বর্গক্ষেত্র, এই ধর বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই যে জায়গাটা আমাদের ক্ষেত্রফল হয় তোমরা সকলেই জানো, ধরো 100 আছে, 100 আছে, এই ধরনের কিন্তু অঙ্ক তোমাদের থাকে। 100 আছে, হঠাৎ করে যদি এই বর্গক্ষেত্রেরই 10% বৃদ্ধি পাই বা 20% বৃদ্ধি পাই, তাহলে এটা আমাদের নতুন যে বর্গক্ষেত্র তৈরি হবে তার তো ক্ষেত্রফলটা আর 100 থাকবে না, নিশ্চয়ই 20% বলো 10% বলো বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে একটা নতুন ভ্যালু কিছু হবেই। বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি, নতুন ভ্যালু কিছু হবেই। তো সেটাই যে আমার আগের মতো আর থাকছে না, পরিবর্তন হচ্ছে, ওটার অ্যাপ্লিকেশনে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো। এইবারে তাহলে তুমি বোঝো যে 100 ছিল, তার উপর 20% ইনক্রিজ হয়েছে, তাহলে নতুন কিছু একটা হবে। তারপরেও ধরো আরও 30% ইনক্রিজ হয়েছে, তারপর কত হবে, আগে আমি 20%-এর কথা বলি। ওকে, তো 20% ইনক্রিজ মানে কি, তার মানে আমি বলিনি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, বলেছি তো 20% ইনক্রিজ হয়েছে, তার মানে এটা নয় যে কতটা ইনক্রিজ হয়েছে, এটা বলা নেই। তার মানে পার্সেন্টেজের যে চাওয়া পাওয়া, সেটা এক কথায় তোমাকে যদি বলি, সকলেই মন দিয়ে শোনো, কোনো একটা ভ্যালু ছিল, তাতে কোনো একটা পার্সেন্টেজ বাড়ানো হয়েছে, কতটা বাড়ানো হয়েছে, কতটা পরিমাণ, কারণ এটা তো পার্সেন্টেজে বলেছে, কিন্তু সংখ্যায় তো বলেনি যে 20% মানে কত, তার মানে কত বাড়ানো হলো আর সংখ্যাটা কত হলো, এটাই হচ্ছে পার্সেন্টেজের চাওয়া পাওয়া। তুমি যত বড় জায়গায় পার্সেন্টেজের অঙ্ক করো, এটাই হচ্ছে জিস্ট পার্সেন্টেজের। মানে কোনো একটা জিনিস ছিল, তার উপর তুমি কোনো একটা পার্সেন্টেজ বাড়িয়েছো, কতটা বেড়েছে আর কতটা হয়েছে নতুন ভ্যালুটা, সেটাই তোমার কাছে চাওয়া পাওয়া। 1 নম্বর জিনিস, তুমি ধরো 100 ছিল, এইবারে তুমি কি করলে 20% সেটার উপর বেড়ে গেছে, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে বা বেড়ে গেছে, তাহলে 20% মানে কি, এই যে এর কনসেপ্টটা যে বুঝিয়েছি না, মন দিয়ে শোনো ভাই, এর যে অ্যাপ্লিকেশন মারাত্মক অ্যাপ্লিকেশন। 100 এর 20%, দেখছো এর কোথায় কোথায় কাজ করছে। তাহলে 100 এর 20%, তাহলে 100 এর মানে গুণিত 20% মানে 20/100 পার্সেন্টেজ তুলে দিলে, তাহলে দেখো কি হচ্ছে, 20 হয় 100 আর 5 হয় 100, তার মানে 100 এর 20% মানে 20। তার মানে এই যে জিজ্ঞাসার চিহ্নটা রয়েছে না, এখানে আমরা বাড়িয়েছে 20। এবার সবসময় যে 20% মানে 20 হবে সেটা কিন্তু নয়, 100 ছিল বলে 20 হলো, কিন্তু এটা যদি 100 জায়গায় 200, 500, 400, 10, 20 থাকতো, তখন কিন্তু 100 এর 20% বলে 20 হলো, যে 200 এর 20% মানে 20 হবে তেমনটা নয়। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো, তাহলে 20 বাড়ানো হলো, তাহলে 100 ছিল, তাতে তুমি যদি 20 বাড়াও, তাহলে কত হবে সংখ্যাটা, 120। তাহলে এই যে জিজ্ঞাসার চিহ্নটা আমরা রেখেছি যে কত হলো, এটা হলো 120, বোঝা গেছে। তার মানে ধরো আমি একটা এখানে বর্গক্ষেত্র তখন এঁকেছিলাম, তার ক্ষেত্রফল ছিল আমার 100 আগে প্রথমে, তাতে আমি 10% ইনক্রিজ করলাম, সরি 20% ইনক্রিজ করলাম, তাই তো 20% ইনক্রিজ করলাম, বাড়ালাম, তাহলে নতুন যে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে না, সেটা তো আর বাবু আর 100 নেই, 20% ইনক্রিজ মানেই 20 বাড়ানো হয়েছে, এটা তোমরা অ্যাপ্লিকেশনে দেখলে। তাহলে নিশ্চয়ই এই যে নতুন যেটা হয়েছে তার ক্ষেত্রফলটা 120। আমি এটা অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, আমি এখন অঙ্ক করাইনি, এখন অ্যাপ্লিকেশনটা শেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো আরও কি হলো, 120 হয়ে গেছে এখন, এইবার ওটার উপরে আরও কিন্তু 30% বেড়ে গেছে, তার মানে এখন আর 100-র উপরে 30% বাড়েনি। ধরো কোনো একটা জিনিস, ধরো একটা জামার দাম তুমি ধরো হয়তো দোকানে দেখে রেখেছো
100 টাকা দাম ছিল, 20% বেড়েছে, তার মানে এখন 120 হয়ে গেছে। এইবারে তুমি ওই নেব নেব করে অপেক্ষায়, তোমার কাছে হয়তো টাকা নেই কিন্তু তুমি নিতে পারছো না, কিন্তু সময়টা তো পেরিয়ে যাচ্ছে, তখন আবার দোকানদার কি করেছে, 30% বেড়ে দিয়েছে। এবার 30%টা তো আর 100-র উপর বাড়েনি, 30%টা সেই যে 120 হয়েছিল, 20% বাড়ার পর তারপরে 30% বেড়েছে, মানে এখন তোমার যেটা বেড়েছে সেটা 120 টাকার উপরে বেড়েছে। 120 টাকা, এর 120 এর উপরে 30% বেড়েছে, তার মানে আমরা এখন জানবো 120 এর 30%, এর মানে গুণিত। এবার 120 এর 30% মানে 120 ইন্টু 30%, যদি আমি ভুলে যাই বা তুলে দিই, চলো কাটাকাটি। এবার 3 × 12 কত হয়, 12 × 3 কত হচ্ছে, 12 × 3 হচ্ছে কত, 36। তার মানে বুঝতে পারছো যে কত বাড়লো, 36। তার মানে 30% মানে বাড়ছে কত, 36 বাড়ছে। দেখো 30% মানে কিন্তু 30 নয়, 30 নয়, 100 ছিল বলে 20% বলে 20 হয়েছিল, কিন্তু দেখো 120 এর 30% মানে 30এই তো বাড়তে পারতো, কিন্তু কত বাড়লো, 36, মানে বাড়লো 36 আর হলো কত, তাহলে 120 ছিল, 36 বেড়েছে, মানে কত হলো গো, 120 30-এ হয় 50 আর 6 হয় 56, মানে আমার হলো হচ্ছে 56, তাহলে হচ্ছে 156 হলো। তার মানে তুমি বুঝতে পারছো কত ছিল, আমার জামাটার দাম 100 ছিল, এখন হইলো 156। তার মানে আমি এটাই বোঝাতে চাইছি, ধরো এই যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই বলো, এটা বর্গক্ষেত্র, 100 ছিল তার ক্ষেত্রফল, প্রথমে তুমি কি করলে 20% বাড়ালে, তাহলে হলো 120। এইবার তুমি আরো এটার উপরে কি করলে 30% বাড়িয়ে দিলে, তখন কি হচ্ছে তোমার 30% বাড়িয়ে দেওয়ার পর নতুন যে ধরো বর্গক্ষেত্র রেডি হলো, তার ক্ষেত্রফল কত হলো, 120-র উপর 30% বাড়ালে, তার মানে হলো 156। ওকে, 156। তার মানে তুমি এটা বোঝার চেষ্টা করো, আমার প্রথমে ছিল 100, তারপর কিন্তু তুমি 20% বাড়িয়েছিলে, তারপর 120 হলো, তারপরে তুমি 30% বাড়িয়েছিলে, তারপর তোমার হলো 156। তুমি পার্সেন্টেজের দিক থেকে তুমি যদি দেখো, দেখো তুমি একবার 20% বাড়িয়েছো, একবার 30% বাড়িয়েছো, তোমার তো বাড়ার কথা ছিল 50%, 20 আর 30-এ 50, কিন্তু দেখো 100 ছিল, 156 হয়েছে, মানে টোটাল তোমার 56% বেড়ে গেছে। তার মানে এটা নয় যে 20% আর 30% মানে 50% বেড়েছে, তার মানে আমার ছিল দাম 100, আমি লিখে দেবো 150, 50ই তো বেড়েছে, তাহলে 50 করে দেবো না। তুমি দেখতে পাচ্ছ 20% 30% বেড়েছে, তার মানে 50% ওভারঅল বেড়েছে, মানে আমার 150 ভ্যালুটা হবে, তা না। 20% মানে 30% মানে অল ওভার 50 হলেও কিন্তু টোটাল দেখো তোমার একবার 20% মানে 20, 30% মানে 36 বেড়ে গেছে, অল ওভার 56 হয়ে গেছে, তার মানে 56% বেড়েছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে যেগুলো জানতে চাইলাম হোম টাস্ক আকারে ওগুলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে নিজেদের যে আমরা বুঝতে পারছি কিনা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট অবশ্যই যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট একটা আলোচনায়।